আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে মূলত হচ্ছে বেসিক ইলেকট্রনিক্সের ষষ্ঠ অধ্যায়ের ক্লাস করব। যদিও ক্লাসটা হচ্ছে একটু আগে শুরু হওয়ার কথা ছিল। তোমাদের আজকে মূলত হচ্ছে তো আজকে মূলত হচ্ছে তোমাদের ত্রিপলি একাডেমি, তোমরা জানো আমাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের জন্য একটা প্রতিষ্ঠান ত্রিপলি একাডেমি। হ্যাঁ, এটা ফেসবুকে বা ইউটিউবে সার্চ করলে তোমরা হচ্ছে পেয়ে যাবা। আমরা আহ, গত ক্লাস করেছিলাম হচ্ছে তোমার পঞ্চম অধ্যায়ে, যেখানে হচ্ছে আমরা রেকটিফায়ার নিয়ে আলোচনা করেছিলাম। পঞ্চম অধ্যায়টা হচ্ছে মূলত ডিসি পাওয়ার সাপ্লাই। আর ডিসি পাওয়ার সাপ্লাইয়ের প্রধান তিনটা অংশ হচ্ছে, একটা হচ্ছে তোমার ট্রান্সফরমার, মানে যেখান থেকে সাপ্লাই দেওয়া হয় ইনপুট ভোল্টেজ। এরপরে হচ্ছে যা হচ্ছে এসি থেকে ডিসিতে রূপান্তর করে, যেটাকে বলা হয় রেকটিফায়ার, যেখানে আমরা ফুল ওয়েভ, হাফ ওয়েভ রেকটিফায়ার নিয়ে পড়াশোনা করেছি। এরপর লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে ফিল্টার। হ্যাঁ, তো এটা ছিল পঞ্চম অধ্যায়ের আলোচনা। তো আজকে আমরা পঞ্চম অধ্যায়টা একটু বড় ছিল যেন আমরা দুইটা পার্টে নিয়েছি। আজকে মূলত ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করব। তো ষষ্ঠ অধ্যায় সেটাকে বলা হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। বাইপোলার জাংশন ট্রানজিস্টর। হ্যাঁ, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। যারা ইলেকট্রিক্যালে আছো বা ইলেকট্রনিক্সে আছো, যদিও তোমার হচ্ছে ইলেকট্রনিক্সের ফার্স্ট সেমিস্টারে বেসিক ইলেকট্রনিক্স চলে গেছে। হ্যাঁ, তো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের জন্য এই ওয়ার্ডটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, ট্রানজিস্টর, তাই না? কারণ কি, পুরো ইলেকট্রনিক্স রেভলিউশন হয়েছে এই একটা ডিভাইস আবিষ্কার করার ফলে। এটা আবিষ্কার হয় হচ্ছে আমেরিকা থেকেই। আমেরিকান একটা ল্যাবরেটরি আছে, যেটাকে বলা হয় বেল ল্যাবরেটরি। হ্যাঁ, একটা ল্যাব আছে যেটাকে বলা হয় বেল টেলিফোন। এটা হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল মূলত টেলিফোন আবিষ্কার করছে না, তো তার নামেই একটা টেলিফোন ল্যাবরেটরি তৈরি হয়েছে, যেটাকে বলা হয় বেল টেলিফোন ল্যাবরেটরি। হ্যাঁ, বা গবেষণাগার। হ্যাঁ, তো এটাতে এটাতে 1998 সালে মূলত ট্রানজিস্টরকে ইনভেন্ট করা হয়, আবিষ্কার করা হয় এই ল্যাবরেটরিতে 1948 সালে। সরি, 98 বলে ফেলছি। 1948 সালে কি আবিষ্কার করা হয়? ট্রানজিস্টর আবিষ্কার করা হয়। তো এই ডিভাইসটা আবিষ্কার করার ফলে কি হয়? পুরো ইলেকট্রনিক্সের রেভলিউশন হয়। হ্যাঁ, কিভাবে? তোমরা যে সব চিপ দেখো, মাইক্রো চিপ দেখো, প্রসেসর ছোট ছোট। হ্যাঁ, আগে 5 MBর একটা প্রসেসর, হ্যাঁ, বা র্যাম ছিল এত বড়। হ্যাঁ, বিশাল বড়, বিশাল বড়, প্রায় 3 বাই 5 ফুট। হ্যাঁ, 3 ফুট বাই 5 ফুট সাইজের একটা 5 MBর র্যাম ছিল। হ্যাঁ, এখন সেটা কি এতটুকু চলে আসছে। ফোনের হইলে এতটুকু, আর হচ্ছে পিসির হইলে মোটামুটি এত লম্বা হয় আর কি। ঠিক আছে, তো এগুলো তোমার হচ্ছে আধুনিকায়ন হয়েছে কিসের মাধ্যমে? এই ট্রানজিস্টরের মাধ্যমে। একটা প্রসেসরে, ধরো ইন্টেলের একটা প্রসেসরে তোমার মিনিমাম থাকে হচ্ছে 10⁶, 10 লক্ষ ট্রানজিস্টর। ইন্টেলের একটা প্রসেসরে মিনিমাম 10 লক্ষ ট্রানজিস্টর থাকে। প্রসেসরের সাইজ কীরকম হয়? যদি আমি পিসির কথা চিন্তা করি, এতটুকু হইতে পারে, হ্যাঁ, বা এর থেকেও ছোট হয় আর কি। এতটুকুর মধ্যে 10 লক্ষ ট্রানজিস্টর ফিট করা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে প্রসেসরের কাজ, বা এই হচ্ছে মানে প্রসেসর কিভাবে তৈরি হয়। আচ্ছা, সো ট্রানজিস্টরটা আসলে কি? ট্রানজিস্টর তৈরি হওয়ার ফলে কি হয়েছে? ইলেকট্রনিক্স রেভলিউশন হয়েছে। হ্যাঁ, ইলেকট্রনিক্স থেকে মাইক্রো ইলেকট্রনিক্সের জামানা শুরু হয়ে গেছে। তো এই ট্রানজিস্টর আসলে কি, এটা সম্পর্কে আমরা জানবো। ট্রানজিস্টর আসলে কিছুই না, এটা হচ্ছে ডায়োডের ছোট ভাই। হ্যাঁ, ট্রানজিস্টর এখানে দুইটা সিলেবাল আছে, একটা হচ্ছে ট্রান্স আর একটা হচ্ছে স্টর, তাই না? একটাকে বলা হয়, এই ট্রান্স আসছে হচ্ছে ট্রান্সফার থেকে। হ্যাঁ, ট্রান্স আসছে হচ্ছে ট্রান্সফার, আর স্টর আসছে হচ্ছে রেজিস্টর থেকে। রেজিস্টর থেকে মূলত
ট্রান্সফার আসছে। হ্যাঁ, তো ট্রানজিস্টর শব্দটা আসছে ট্রান্সফার রেজিস্টর থেকে। ট্রান্সফার রেজিস্টর কথাটার অর্থ কি? মানে হচ্ছে রোধের মাধ্যমে পরিবহন। হ্যাঁ, পরিবহন কি পরিবহন? কারেন্ট পরিবহন। হ্যাঁ, যে ডিভাইসে রেজিস্ট্যান্সের মাধ্যমে কারেন্টকে পরিবহন করা হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, হ্যাঁ, রোধ বা রেজিস্ট্যান্সের মাধ্যমে, সেই ডিভাইসটাই মূলত হচ্ছে ট্রানজিস্টর বা ট্রান্সফার রেজিস্টর বা সংক্ষেপে বলা হয় ট্রানজিস্টর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে ট্রানজিস্টরের আসলে আসলে রিজিয়নটা কি। হ্যাঁ, কই কই থেকে এই ট্রানজিস্টর নামটা হলো। এখন আসো ট্রানজিস্টর গঠিত হয় কিভাবে। ট্রানজিস্টরের মূলত হচ্ছে 3টা টার্মিনাল থাকে। হ্যাঁ, ট্রানজিস্টরের কি থাকে? 3টা টার্মিনাল থাকে। একটা হচ্ছে বেস, একটা হচ্ছে ইমিটার, আর একটা হচ্ছে কালেক্টর। ঠিক আছে, একটা হচ্ছে বেস আর একটা হচ্ছে ইমিটার আর একটা হচ্ছে কালেক্টর। হ্যাঁ, তো ট্রানজিস্টরের টার্মিনাল কয়টা? 3টা, বা ট্রানজিস্টরকে বলা হয় 3 টার্মিনাল ডিভাইস। হ্যাঁ, 3 টার্মিনাল ডিভাইস। আসলে 3টা টার্মিনালকে কিভাবে কাজে লাগানো হয় সেটা আমরা হচ্ছে সপ্তম অধ্যায়ে জানবো। ষষ্ঠ অধ্যায়ে ট্রানজিস্টর কিভাবে তৈরি হয়, কিভাবে ট্রানজিস্টরের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহ হয়, এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো ট্রানজিস্টরে কয়টা টার্মিনাল থাকে? 3টা টার্মিনাল থাকে। 3টা টার্মিনালের মাঝখানেটাকে বলা হয় বেস, একটা প্রান্তকে বলা হয় ইমিটার, আর একটা প্রান্তকে বলা হয় কালেক্টর, TOR। হ্যাঁ, তো ট্রানজিস্টর গঠিত হয় হচ্ছে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, মাঝখানে একটা পাতলা এন টাইপ সেমিকন্ডাক্টর। হ্যাঁ, পি টাইপ প্রথম প্রান্তকে মূলত ইমিটার বলা হয়, বা প্রথম প্রান্তটা মূলত জেনারেলি ইনপুট হিসেবে কাজ করে। মাঝখানের যে পাতলা প্রান্ত থাকে, অলওয়েজ মাঝখানের প্রান্তটা পাতলা থাকে। হ্যাঁ, ধরো এটা এন আছে, এটাকে মাঝখানের পাতলা প্রান্তটাকে আবার বেস বলা হয়, এবং লাস্টে একটা বড় প্রান্ত থাকে। হ্যাঁ, বড় ধরনের সেমিকন্ডাক্টরের লেয়ার থাকে, যেটাকে বলা হয় কালেক্টর। ঠিক আছে, এটা হতে পারে ট্রানজিস্টর পিএনপিও হতে পারে, অথবা এনপিএনও হতে পারে। 2 রকমের ট্রানজিস্টর হইতে পারে। ঠিক আছে, একটা তোমার তুলনামূলক একটু বড় বেজের তুলনায়, বেসটা একবারে ছোট থাকে, আর হচ্ছে কালেক্টরটা সবচেয়ে বড় থাকে। এটাকে বলা হচ্ছে ইমিটার, এটাকে বলা হচ্ছে বেস, আর এটাকে বলা হচ্ছে কালেক্টর। আর এটা এনপিএনও হতে পারে। ট্রানজিস্টর কয় ধরনের হয়? 2 ধরনের হয়, সেমিকন্ডাক্টরের উপর ভিত্তি করে। ডায়োড আমরা পড়ছি না? ডায়োড মূলত এরকম হয়। ডায়োডের হচ্ছে 2টা সেমিকন্ডাক্টর থাকে, একটা থাকে পি আর একটা থাকে এন, তাই না? আর কিন্তু ট্রানজিস্টরের ক্ষেত্রে সেমিকন্ডাক্টরের সংখ্যা হচ্ছে 3টা, 2টা না। হ্যাঁ, 3টা কি কি? 2টা পি থাকতে পারে, একটা এন থাকতে পারে। এইভাবে এক রকমের ট্রানজিস্টর গঠিত হয়। আরেক রকমের ট্রানজিস্টর গঠিত হয় হচ্ছে 2টা এন থাকে, একটা পি থাকে। হ্যাঁ, এভাবেও মূলত ট্রানজিস্টরকে গঠন করা যায়। যেখানে 2টা পি থাকে সেটাকে বলা হয় পিএনপি ট্রানজিস্টর, আর যেখানে 2টা এন থাকে সেটাকে বলা হয় এনপিএন ট্রানজিস্টর। ঠিক আছে, দুই ট্রানজিস্টরকেই কাজে লাগানো হয়। হ্যাঁ, তবে তোমার হচ্ছে পিএনপি ট্রানজিস্টরের থেকে এনপিএন ট্রানজিস্টরটাই বেশি ইউজ করা হয়। হ্যাঁ, পিএনপি ট্রানজিস্টরের থেকে এনপিএন ট্রানজিস্টরটাই বেশি ইউজ করা হয়। এই ট্রানজিস্টর রিলেটেড যারা ইলেকট্রনিক্সে আছো, ট্রানজিস্টর রিলেটেড কিন্তু ম্যাথ আছে। এই ম্যাথগুলো যদিও তোমার বেসিক ইলেকট্রনিক্স পরীক্ষায় আসবে না, সেমিস্টার ফাইনালে আসবে না এসব ম্যাথ। এইসব ম্যাথ আসে হচ্ছে তোমার ডুয়েট অ্যাডমিশন বা জব প্রিপারেশনে। ওকে, তো এই হলো কথাবার্তা। ট্রানজিস্টর হইতে পারে পিএনপি হতে পারে, অথবা এনপিএন কিন্তু হইতে পারে। হ্যাঁ, আর এটা হচ্ছে ট্রানজিস্টরের প্রতীক। এটা হচ্ছে ট্রানজিস্টরের প্রতীক। তো প্রতীক দেখে বুঝবো কিভাবে সেটা এনপিএন নাকি পিএনপি? প্রতীক দেখে কিভাবে বুঝবো যে সেটা এনপিএন নাকি পিএনপি? প্রতীকে দেখবা এরকম চিহ্ন থাকে। এটা হচ্ছে একটা প্রান্ত, মাঝখানে যেটা থাকে সেটা অলওয়েজ বেস হবে। হ্যাঁ, আর সামনের প্রান্ত ইনপুট, বাম পাশের প্রান্ত জেনারেলি ইনপুট হয়, ডান পাশের প্রান্ত জেনারেলি
আউটপুট হয়। হ্যাঁ, আর ইনপুট প্রান্ত বেশিরভাগ ক্ষেত্রেই ইমিটার থেকে শুরু হয়। হ্যাঁ, ইমিটার বেশিরভাগ ক্ষেত্রে ইনপুট হিসেবে কাজ করে, আর হচ্ছে কালেক্টর বেশিরভাগ ক্ষেত্রে আউটপুট হিসেবে কাজ করে। তো এটা এটা তিনটা টার্মিনাল বিশিষ্ট ডিভাইস। তোমার দুই টার্মিনাল বিশিষ্ট ডিভাইসেও ঝামেলা হয় না, এটাকে তুমি সিরিজে সংযোগ করতে পারো একটা সার্কিটের সাথে, তুমি ডিরেক্ট সিরিজে সংযোগ করে দিতে পারো, অথবা এটাকে চাইলে তুমি প্যারালালেও সংযোগ করতে পারো। কিভাবে প্যারালালে সংযোগ করবা? এভাবে। হ্যাঁ, এটাকে তুমি প্যারালালেও সংযোগ করে দিতে পারো, এভাবে একটা ভোল্টেজ সোর্সের সাথে তুমি প্যারালালে সংযোগ করে দিলা, ঠিক আছে? দুই টার্মিনাল ডিভাইসের সমস্যা নাই, কিন্তু তিন টার্মিনাল ডিভাইসে তুমি সার্কিটে কিভাবে সংযোগ করবে এটাকে? হ্যাঁ, তো এটা নিয়ে আমরা আলোচনা করব, যদিও তবু একটু হিন্ট দিয়ে রাখি। তো তিন টার্মিনাল ডিভাইস ধরো এটা, হ্যাঁ, এটাকে মূলত দুইটা প্রান্ত তো সিরিজ বা প্যারালালে যুক্ত থাকে, আর একটা প্রান্তকে কমন নেওয়া হয়। এই ট্রানজিস্টর মূলত ব্যবহার করা হয় তোমরা যখন হচ্ছে, যদিও ইলেকট্রনিক্স ছাড়া অন্য কোনো সাবজেক্টে নাই এই সাবজেক্টটা, সেটা টেলিকমিউনিকেশন এর আছে নেটওয়ার্ক ফিল্টার ট্রান্সমিশন লাইন। এটা হচ্ছে ফোর্থ সেমিস্টার, চতুর্থ সেমিস্টারের একটা সাবজেক্ট, নেটওয়ার্ক ফিল্টার ট্রান্সমিশন লাইন। তো এই সাবজেক্টে মূলত একটা চ্যাপ্টার আছে, প্রথম যে চ্যাপ্টার সেটাকে বলা হয় ফোর টার্মিনাল ডিভাইস। তো ওখানে চার প্রান্তীয় নেটওয়ার্ক, বাংলায় এটাকে বলা হয় চার প্রান্তীয় নেটওয়ার্ক। তো চার প্রান্তীয় নেটওয়ার্ক কি? মনে করো মাঝখানে অনেক ধরনের সার্কিট আছে, সেটাকে একটা বক্স দ্বারা আমরা ধরে নিলাম যে এই ভিতরে অনেক সার্কিট আছে, ঠিক আছে? এর ইনপুটে দুইটা প্রান্ত থাকবে এবং আউটপুটে দুইটা প্রান্ত থাকবে। হ্যাঁ, তাহলে এর প্রান্ত কয়টা হইলো দেখো, যে এর হচ্ছে প্রান্ত হইল দুইটা, কিন্তু পয়েন্ট বা পোর্ট কয়টা? 1 2 3 4। প্রান্ত হচ্ছে দুইটা, একটা ইনপুট প্রান্ত আর একটা হচ্ছে আউটপুট প্রান্ত। এই জন্য এটাকে বলা হয় টু পোর্ট নেটওয়ার্ক। দুইটা নাম আছে, একটা হচ্ছে টু পোর্ট নেটওয়ার্ক বা দুই প্রান্তীয় নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে চার বিন্দু বিশিষ্ট নেটওয়ার্ক বা ফোর টার্মিনাল নেটওয়ার্ক। ফোর টার্মিনাল, চারটা বিন্দু থাকে, 1 2, ইনপুটে দুইটা আউটপুটে দুইটা, এই চারটা বিন্দু ফোর টার্মিনাল নেটওয়ার্ক বা টু পোর্ট নেটওয়ার্ক। তো এই টু পোর্ট নেটওয়ার্কে মূলত ট্রানজিস্টরকে কাজে লাগানো হয়। ম্যাক্সিমাম সার্কিট তোমরা যখন হায়ার স্টাডিতে যাবা দেখবা যে ম্যাক্সিমাম সার্কিটই হচ্ছে, বিশেষ করে ইলেকট্রনিক্স ম্যাক্সিমাম সার্কিটই কি থাকে, এই টু পোর্ট নেটওয়ার্ক বা ফোর টার্মিনাল নেটওয়ার্ক হিসেবে কাজ করে। তো ট্রানজিস্টরকে কিভাবে কাজে লাগানো হয়? এই যে একটা প্রান্ত কমন নেওয়া হয় কোনো সময় বেস কমন নেওয়া হবে, কোনো সময় কালেক্টর, কোনো সময় ইমিটার, এই তিনটা প্রান্তই কমন নেওয়া হয়। আমরা সপ্তম অধ্যায়ে সেটা দেখবো, তবুও আমরা একটু দেখে নেই। ধরো এটাতে আমি যদি বেসটা কমন নেই, হ্যাঁ, বেস কমন নিলে এটা হয়ে গেল ইনপুট প্রান্ত, এটা হচ্ছে বেসটা হচ্ছে ইনপুটের সাথেও থাকে। আর যদি এখান থেকে আমি কালেক্টর কমন নেই, কালেক্টর কেন কমন নিব? কালেক্টরের সাথে বেস কমন নিব। হ্যাঁ, এটাকে এখান থেকে বেজও কমন নেওয়া যায়, কালেক্টর কমন নেওয়া যায়, ইমিটারও কমন নেওয়া যায়, যেটা পরবর্তী অধ্যায়ে জানবো। হ্যাঁ, এখানে আউটপুট প্রান্ত হয়ে গেল। তো এটা দেখো ফোর টার্মিনাল নেটওয়ার্ক, কিন্তু 1 2 3 4, চারটা বিন্দু আছে, আর টু পোর্ট নেটওয়ার্ক দুইটা প্রান্ত আছে, ইনপুট প্রান্ত আউটপুট প্রান্ত। দেখো একবারে সার্কিটটা কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। কিভাবে? একটা প্রান্ত, যে কোনো একটা প্রান্ত কমন নেওয়ার মাধ্যমে। তো এখানে আমরা বেস কমন নিছি কিভাবে? এই বেস প্রান্ত ইনপুটের সাথেও সংযোগ আছে, এই বেস প্রান্ত কিন্তু আউটপুটের সাথেও সংযোগ আছে। সার্কিটে মূলত ট্রানজিস্টরকে এভাবে ব্যবহার করা হয়। ওকে, আরেকটা বিষয় যেটা আমি বলছিলাম যে এই প্রতীক দেখে কিভাবে চিনবো? তোমাদের ম্যাথে এরকম দেয়া থাকবে না, ম্যাথে এরকম চিহ্ন দেয়া থাকবে। ডায়োডের চিহ্ন কিন্তু ডায়োডে এরকম তোমাদের অঙ্কগুলোতে, হ্যাঁ, প্রবলেমগুলোতে এরকম দেয়া থাকবে না। ডায়োড কিন্তু এরকম দেয়া থাকবে, তোমাকে বুঝতে হবে যে এটা অ্যানোড প্রান্ত আর এটা ক্যাথোড প্রান্ত, তার মানে এটা এইরকম ভাবে অ্যালাইন আছে। তোমার অ্যানোড প্রান্ত হয় অ্যানোড প্রান্তে পি থাকে, আর ক্যাথোড প্রান্তে হচ্ছে এন থাকে। হ্যাঁ, এটা হচ্ছে গঠন চিত্র, আর এটা হচ্ছে প্রতীকগুলো সবসময় সার্কিটে ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা। তো এই প্রতীক যেহেতু ট্রানজিস্টর দুই রকমের হয়, এনপিএনও হতে পারে আবার পিএনপিও হতে পারে। তো আমরা প্রতীক দেখে কিভাবে বুঝবো যে এই ট্রানজিস্টরটা পিএনপি নাকি এনপিএন? ওকে, তো যদি আমি এখানে একটা তীর চিহ্ন থাকবে, এখানে একটা কি থাকবে? তীর চিহ্ন থাকবে।
একটা অলওয়েজ তীর চিহ্ন থাকবে, তীর চিহ্ন থাকতেই হবে, তাহলে সেটা ট্রানজিস্টরই হবে না। তীর চিহ্নর ডিরেকশন দেখে আমরা বুঝবো কোনটা এনপিএন আর কোনটা পিএনপি। দেখো আমি দুইটা চিত্র আঁকছি, তাই না? দুইটা চিত্র, এটা হচ্ছে ইমিটার, এটা বেস, এটা হচ্ছে কালেক্টর। সেমভাবে এটাও ইমিটার, এটা বেস, এটা কালেক্টর। হ্যাঁ, দুইটা চিত্র আঁকছি, দেখতে একই রকম হলেও একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স দেখো, এই তীর চিহ্ন হচ্ছে এই চিত্রের ক্ষেত্রে ভিতরে ঢুকতেছে, অর্থাৎ ইমিটার থেকে বেজের দিকে আসতেছে। আর এই চিত্রে কি হচ্ছে, বেস থেকে ইমিটারের দিকে যাচ্ছে। তো এটার মনে রাখার ট্রিক কি, একটা একটা এটার মধ্যে একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর আর একটা এনপিএন ট্রানজিস্টর। সেটা মনে রাখার কি বলে, মনে রাখার ট্রিকটা কি হলো, এই যে যেখানে এন যেখানে এই টিক চিহ্নটা থাকবে, কালো চিহ্নটা থাকবে, সেই প্রান্তটা হবে এন। যেখানে কালো চিহ্নটা থাকবে সেই প্রান্ত হবে এন, বাকি দুইটা হবে পি। বাকি দুইটা বা একটা হবে পি। এখানে যেহেতু মাঝখানেরটা, তো মাঝখানে তীর চিহ্ন আছে, তার মানে এই প্রান্ত এন, তার মানে এটা পি, এটা পি। দেখো, আর এই চিত্রে কি হয়েছে, এই কোণার প্রান্তে, এটা কিন্তু মাঝখানে তীর চিহ্ন নাই, উপরেরটা তীর চিহ্ন আছে। তো এই প্রান্তে যদি তীর চিহ্ন থাকে তাহলে এটা এন, হ্যাঁ, উপরেরটা এন। আর এই যদি উপরেরটা এন হয় তাহলে পরেরটাও কিন্তু এন হবে, মাঝখানেরটা হবে পি। সহজ কথায় তীর চিহ্ন যদি নিচের দিকে থাকে তাহলে সেই প্রান্তটা এন, তীর চিহ্ন উপরের দিকে থাকে, মানে তীর চিহ্ন যেখানে থাকবে সেই প্রান্তটা এন। হ্যাঁ, আর যদি মাঝখানে তীর চিহ্ন থাকে তাহলে সে মাঝখানটা এন হবে, বাকি দুইটা পি হবে। আর উপরের দিকে তীর চিহ্ন হলে মাঝখানটা হবে পি, মাঝখানেরটা হবে কি পি, আর বাকি উপরের দুইটা হবে এন। সহজ দুইটা ট্রিক আছে, একটা হচ্ছে তীর চিহ্ন যেখানে এন সেখানে, এখানে মাঝখানে তীর চিহ্ন তার মানে বাকি দুইটা পি, এখানে উপরে তীর চিহ্ন তার মানে উপরের দুইটা এন, নিচেরটা পি। আরেকটা ট্রিক কি, ট্রিকটা হলো হচ্ছে যদি মাঝখানে তীর চিহ্ন থাকে তাহলে মাঝখানটা এন, যদি মাঝখানে তীর চিহ্ন না থাকে তাহলে মাঝখানটা পি। ঠিক আছে, আর বাকি দুইটা এন হবে। ঠিক আছে, তো মাঝখানে তীর চিহ্ন থাকলে সেটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, এইরকম এটা হবে। আর যদি উপরের দিকে এন চিহ্ন থাকে তাহলে সেটা এনপিএন ট্রানজিস্টর, তার চিত্র দেখতে এরকম হবে। ওকে, তো প্রতীক গঠন চিত্র আমরা দেখে ফেলছি। এখন আমরা বুঝবো যে আসলে ট্রানজিস্টরের ভিতর দিয়ে কিভাবে কারেন্ট প্রবাহিত হয়। এটা একটা ছোট অধ্যায়, এখানে আর তেমন কোনো পড়াশোনা নাই। আমরা একটা পার্টের মাধ্যমে, এখন যেই লিসনটা দিব তোমাদের, এই লিসনের মাধ্যমে এই অধ্যায় থেকে যদি কোনো রচনামূলক আসে সেটা আমাদের পড়া হবে। একটা লিসনের মাধ্যমে আমরা 3টা টপিক পড়বো একসাথে। কি কি পড়বো আমরা? প্রথম যে টপিকটা পড়বো সেটা হলো পিএনপি হতে পারে, এনপিও না হতে পারে, দুইটা ট্রানজিস্টরেরই কারেন্ট প্রবাহ কৌশল একই রকম। ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহ কৌশল, ট্রানজিস্টর এর কারেন্ট প্রবাহ কৌশল, ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহ কৌশল এই লিসনের মাধ্যমে শিখব। দ্বিতীয়টা শিখব হচ্ছে, দ্বিতীয় কি শিখব? ট্রানজিস্টরের বায়াসিং, ট্রানজিস্টর এর বায়াসিং। হ্যাঁ, আরেকটা কি শিখব? আইসি ইকুয়ালস টু আইই প্লাস আইবি। এটার অর্থ কি? এটা একটা সমীকরণের প্রমাণ। এই প্রমাণে কিছু নাই, জাস্ট থিওরি আলোচনা আছে, দেখলেই মজা পাবা। হ্যাঁ, এই কারেন্ট প্রবাহ কৌশল দিয়ে এটা প্রমাণ করা যায়। আইসি ইকুয়ালস টু আইই প্লাস আইবি, এটা আসলে কি? আইসি হচ্ছে কালেক্টর কারেন্ট, অর্থাৎ ট্রানজিস্টরের 3টা টার্মিনাল আছে, কালেক্টরের ওই কালেক্টর প্রান্ত দিয়ে যেই কারেন্ট প্রবাহিত হয় সেটাকে আইসি বলা হয়। আরেকটা হচ্ছে ট্রানজিস্টরের ইমিটারের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট আইই, আর বেজের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টকে বলা হয় আইবি। তো এই প্রমাণটা কি? প্রমাণটা হইল ইনপুট এবং বেজ। মূলত ইমিটার হচ্ছে ইনপুট হিসেবে কাজ করে, আর হচ্ছে কালেক্টর আউটপুট হিসেবে কাজ করে। তাহলে আইসি হচ্ছে আউটপুট কারেন্ট, আর হচ্ছে তোমার আইই হচ্ছে তোমার ইনপুট কারেন্ট, আর আইবিকে বলা হয় লিকেজ কারেন্ট বা কমন কারেন্ট। এই আইবির ভিতর দিয়ে খুবই কম পরিমাণ কারেন্ট ফ্লো হয়।
হ্যাঁ, এটা যদি 99% হয়, এটা 1% হবে। হ্যাঁ, এই টোটাল মিলে 100 হয়। অর্থাৎ ইনপুট কারেন্ট আর বেস কারেন্ট, ইমিটার কারেন্ট এবং বেস কারেন্টের যোগফল হচ্ছে তোমার কালেক্টর কারেন্ট। হ্যাঁ, ইমিটার কারেন্ট এবং বেস কারেন্টের যোগফল হচ্ছে কালেক্টর কারেন্টের সমান, এটাও আমরা প্রমাণ করব। ওকে, চলো তাহলে শুরু করি। আমরা আমরা যে কোনো একটা ট্রানজিস্টরের মাধ্যমে দেখব। তুমি এনপিএন ট্রানজিস্টরের মাধ্যমেও দেখতে পারো, অথবা পিএনপি ট্রানজিস্টরের মাধ্যমেও কিন্তু দেখতে পারো। ওকে, চলো আমরা ট্রানজিস্টর আঁকি। ধরো আমরা এনপিএন ট্রানজিস্টরে দেখব। তোমরা এনপিএন ট্রানজিস্টরটা একটু সহজ। হ্যাঁ, তোমাদের যদি বলে যে ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহ কৌশল বর্ণনা করো, তাহলে তুমি এনপিএন ট্রানজিস্টরই দিয়ে দিবা। আর যদি বলে উল্লেখ করে দেয় যে এনপিএন ট্রানজিস্টরে কারেন্ট প্রবাহ কৌশল বর্ণনা করো, তাহলে তোমার এনপিএনই দিতে হবে। অথবা যদি বলে পিএনপি ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহ কৌশল বর্ণনা করো, তাহলে কিন্তু তোমার পিএনপি দিতে হবে। যেটা যদি এক্স্যাক্টলি উল্লেখ থাকে তাহলে সেটাই দিতে হবে। জেনারেলি এক্স্যাক্ট উল্লেখ থাকে না, যে কোনো একটা মূলত ট্রানজিস্টরে পিএনপি বা এনপিএন ট্রানজিস্টরে কারেন্ট প্রবাহ কৌশল এভাবে বলা থাকে, যে কোনো একটা দিলেই হয়। তুমি এনপিএন একটা দিলেই হবে। হ্যাঁ, দুইটা চিত্র আঁকার দরকার নেই, একটা চিত্র আঁকলেই হয়ে যাবে। বুঝেছো? আচ্ছা, তো আমরা দেখব কি পিএনপি ট্রানজিস্টর। একটা প্রান্ত পি, মাঝখানেরটা থাকবে, সরি এনপিএন ট্রানজিস্টর দেখব। এনপিএন দেখা সহজ, বোঝা সহজ আর কি। হ্যাঁ, তো এই ট্রানজিস্টরটা গঠিত হয়েছে কি, দুইটা এন টাইপ সেমিকন্ডাক্টর, একটা পি টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে এই ট্রানজিস্টরটা গঠিত হয়েছে। তো এন টাইপ সেমিকন্ডাক্টরে কি থাকে? মেজরিটি চার্জ ক্যারিয়ার নেগেটিভ বা মাইনাস। হ্যাঁ, তোমার এনপিএন ট্রানজিস্টরে কি থাকে? তোমার এন যেটা থাকে সেটার মেজরিটি চার্জ ক্যারিয়ার থাকে মাইনাস বা নেগেটিভ বা ইলেকট্রন। আর হচ্ছে একটা দুইটা থাকে হচ্ছে পজিটিভ চার্জ ক্যারিয়ার, যেগুলো হচ্ছে মাইনরিটি বলা হয়, মাইনরিটি। এন টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার কি? ইলেকট্রন বা নেগেটিভ চার্জ। একটা দুইটা এই যে তোমার মাইনরিটি চার্জ ক্যারিয়ার থাকে। আর পি টাইপে থাকে কি? পি টাইপে হোল বা পজিটিভ। পি টাইপে হোল বা পজিটিভ, মানে এখানে পজিটিভের সংখ্যা অনেক বেশি। এন এগুলো মুছাই দেই, উপরে লিখি, এটা এন, এটা পি, এটা এন। ওকে, তো এখানে হোলে পি টাইপে হোলের পরিমাণ অনেক বেশি। ওকে, আর এই এনেও কি নেগেটিভ বা ইলেকট্রনের পরিমাণ অনেক বেশি। ঠিক আছে, এগুলো হচ্ছে তাদের ইন্টারনাল অবস্থা। আমরা সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি হয় এগুলো কিন্তু আগের অধ্যায়গুলোতে দেখে এসেছি। ওকে, তো এখানে মাইনাস 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 একটা দুইটা থাকে, মাইনরিটি চার্জ ক্যারিয়ার খুব কম থাকে। এনে মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে প্লাস, একটা দুইটা। ওকে, এই হচ্ছে তোমার একটা এনপিএন ট্রানজিস্টরের গঠন চিত্র। তো এই চিত্রের আমরা কি পড়তেছি? ট্রানজিস্টরের ভিতর দিয়ে কিভাবে কারেন্ট ফ্লো হয়, আমরা এনপিএন ট্রানজিস্টর পড়তেছি। ঠিক আছে, যে কোনো একটা দিলেই হয় বা যে কোনো একটা বুঝলেই হয়ে যায়। এনপিএন ট্রানজিস্টরের ভিতর দিয়ে কারেন্ট কিভাবে ফ্লো হয়। তো আমরা যখন ডায়োড পড়ছিলাম তখন কিন্তু দেখছিলাম ডায়োডের ভিতর দিয়ে কিভাবে কারেন্ট ফ্লো হয়। যখন আমরা ডায়োডে ফরওয়ার্ড বায়াস দেই, অর্থাৎ পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ যখন দেয়া হয়, তখন কিন্তু ডায়োডের অর্থাৎ পিএন জাংশনের যে পটেনশিয়াল বেরিয়ার, এই পটেনশিয়াল বেরিয়ারটা ভেঙে যায়। এই যে এটা হচ্ছে পটেনশিয়াল বেরিয়ারটা ভেঙে যায় কখন? যখন ডায়োডে আমরা ফরওয়ার্ড বায়াস দিই। ফরওয়ার্ড বায়াস কি? পি এর সাথে পজিটিভ যখন দেই, এন এর সাথে যখন নেগেটিভ দেই, সেটা ফরওয়ার্ড বায়াস। পি পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ যখন হয়, সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস হিসেবে কাজ করে। ফরওয়ার্ড বায়াস দেওয়ার ফলে কি ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হয়। কিন্তু তোমার ট্রানজিস্টরের ক্ষেত্রে তোমার কিন্তু জাংশনে একটা থাকে না, ডায়োডে জাংশন একটা থাকে, ট্রানজিস্টরে কিন্তু জাংশন দুইটা থাকে। হ্যাঁ, একটা হচ্ছে জাংশন J1 আর একটা হচ্ছে জাংশন J2।
একটা হচ্ছে জাংশন J1 আর একটা হচ্ছে জাংশন J2। তো এই দুইটা জাংশন ভাঙতে শুধু একটা বায়াস দিলে কিন্তু হবে না, হ্যাঁ এখানে মূলত বায়াস দিতে হবে একটু আলাদাভাবে। যেহেতু এটা 3 টার্মিনাল ডিভাইস, ট্রানজিস্টর একটা 3 প্রান্তীয় ডিভাইস বা যার 3টা প্রান্ত বা থাকে, টার্মিনাল থাকে, ঠিক আছে। তো এখানে কি করতে হয়, ট্রানজিস্টরের বায়াসিংয়ের একটা গোল্ডেন রুল আছে, হ্যাঁ ট্রানজিস্টরের বায়াসিংয়ের হচ্ছে একটা গোল্ডেন রুল আছে। গোল্ডেন রুলটা কি, ট্রানজিস্টর, এটাকে বলা হয় ট্রানজিস্টর বায়াসিং রুল। বায়াসিং রুলটা কি ভাইয়া, বায়াসিং মানে কি এটা আশা করি তোমরা জানো, কারণ আমরা এর আগে কিন্তু বায়াসিং পড়ে আসছি 3য় অধ্যায়ে যখন আমরা ডায়োড পড়ছি। হ্যাঁ, বায়াসিং মানে কি ধাক্কা দেওয়া, অর্থাৎ একটা ডিভাইসকে কারেন্ট প্রবাহে, কারেন্ট সঞ্চালনে সাহায্য করাই হচ্ছে বায়াসিং। ওকে, তো ট্রানজিস্টর বায়াসিং রুলটা কি, বায়াসিং রুলটা হচ্ছে বেস ইমিটার অলওয়েজ কি দিতে হবে, ফরওয়ার্ড বায়াস দিতে হবে। বেস ইমিটার ফরওয়ার্ড বায়াস দিব আমরা, আর হচ্ছে বেস কালেক্টর রিভার্স বায়াস দিতে হবে। বেস কালেক্টর রিভার্স বায়াস দিতে হবে। এটা বায়াসিং রুল, এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, কমন ইমিটার, কমন বেজের ক্ষেত্রে, কমন বেজের ক্ষেত্রে তোমার এই বায়াসিং রুলটা প্রযোজ্য। তো এটা একটা কমন বেস সার্কিটই আমরা আঁকবো, যেখানে আমরা বেসটা কমন নেব, অর্থাৎ বেস ইনপুটের সাথেও কানেক্টেড থাকবে, বেস আউটপুটের সাথেও কানেক্টেড থাকবে, বেস ইমিটারের সাথেও কানেক্টেড থাকবে, বেস কালেক্টরের সাথেও কানেক্টেড থাকবে। সেটাকে বলা হচ্ছে কমন বেস। বেস কমন নিলে সেটাকে বলা হয় কমন বেস, বা এটাকে সংক্ষেপে লেখা হবে সিবি। অনেকে সিবি লেখা দিয়ে ঘাবড়ে যাবা না, বলতে পারে যে সিবি এর কনফিগারেশন দেখা হয়, যেটা আমরা 7ম অধ্যায়ে পড়বো। হ্যাঁ, সিবি এর কনফিগারেশন কিভাবে দেখাইতে হবে, মূলত বেস কমন নিয়ে বেস ইনপুটের সাথে এবং আউটপুটের সাথে সংযোগ করতে হবে। তো আমরা এটাকে সিবি বানাবো, যেহেতু এটা একটা বায়াসিং রুল আমরা জানি, অর্থাৎ বেজ আর ইমিটারে ফরওয়ার্ড বায়াস নিতে হয়। বেজ আর ইমিটারে আমরা কি নিব, ফরওয়ার্ড বায়াস নিব। তো তোমার হচ্ছে এটা যদি বেস হয়, এটা যদি ইমিটার হয়, মাঝখানেরটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর। ওকে, তো আমি ইমিটার থেকে বেস ইমিটার বা ইমিটার বেস একই কথাই, এটাতে নিব হচ্ছে ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস কিভাবে, তোমার ইমিটারে এনপিএন এর ক্ষেত্রে তোমার একরকম বায়াসিং হবে, পিএনপি এর ক্ষেত্রে কিন্তু বায়াসিংটা একটু উল্টে যাবে। হ্যাঁ, পিএনপি এর ক্ষেত্রে বায়াসিং একটু উল্টে যাবে কিভাবে, তোমার দেখবে যে খালি এই ডিরেকশনটা চেঞ্জ হবে। কেন ডিরেকশন চেঞ্জ হবে, কারণ পিএনপির ক্ষেত্রে এই জায়গায় এন থাকবে না, এখানে পি থাকবে। পি থাকলে শুরুটা হবে পজিটিভ দিয়ে, কারণ ফরওয়ার্ড বায়াস হচ্ছে পি এর সাথে পি আর এন এর সাথে এন, আর এনপিএন ট্রানজিস্টরের শুরুটা যেহেতু এন, এই জন্য এই জায়গায় প্রথম দাগটা হবে ছোট বা নেগেটিভ, তারপর বড়, তারপর ছোট, তারপর বড়। ওকে, তো এন এর সাথে এন দিব, পি এর সাথে পি দিব, তাহলে এটা কি হইল, ভিবিই, মানে ভোল্টেজ বেস ইমিটার, বেস থেকে ইমিটারে যে ভোল্টেজ দেওয়া হইলো সেটা কি ফরওয়ার্ড বায়াস দেওয়া হইলো, সেটা কি দেওয়া হইলো ভাইয়া, ফরওয়ার্ড বায়াস দেওয়া হইলো। ওকে, এরপর আমরা কি দেখছি, বায়াসিং রুলে বেস থেকে কালেক্টর রিভার্স বায়াস দিতে হবে। রিভার্স বায়াস মানে কি, রিভার্স বায়াস মানে হলো উল্টাটা, অর্থাৎ পজিটিভের সাথে দিতে হবে নেগেটিভ, নেগেটিভের সাথে দিতে হবে পজিটিভ। পজিটিভের সাথে আমরা কি দিব, এটা যেহেতু পজিটিভ, এর পজিটিভের সাথে আমাকে দিতে হবে ছোটটা নেগেটিভ, আর এটা যেহেতু নেগেটিভ, নেগেটিভের সাথে আমাকে দিতে হবে পজিটিভ। এটা হচ্ছে এই ভোল্টেজটাকে আমরা বলছি, এই বায়াসিং ভোল্টেজটাকে বলছি হচ্ছে ভিবিসি বা বেস কালেক্টর ভোল্টেজ, ভিবিসি বা বেস কালেক্টর ভোল্টেজ, যেটা হচ্ছে রিভার্স বায়াস। তো আমার একটা টপিক কিন্তু কমপ্লিট হয়ে গেল। কি টপিক, ট্রানজিস্টর এর বায়াসিং। ট্রানজিস্টরের বায়াসিংটা কি, মূলত বায়াসিং রুল কমন বেজের ক্ষেত্রেই ধরা হয়, বেস ইমিটার ফরওয়ার্ড বায়াস দেওয়া হয়, বা ইনপুট প্রান্ত, এই প্রান্তটাকে আমরা ধরি ইনপুট আর এই প্রান্তটাকে আমরা ধরি আউটপুট। ওকে, তো বেস ইমিটার ফরওয়ার্ড বায়াস দেওয়া হয়, বেস আর কালেক্টর রিভার্স বায়াস দেওয়া হয়। তো এই হচ্ছে ট্রানজিস্টরের বায়াসিং কৌশল, বায়াসিং এভাবে করা হয়। এরপর দেখব যে এই বায়াসিংটা দেওয়ার ফলে এই ট্রানজিস্টর দিয়ে কিভাবে কারেন্ট ফ্লো হয়। এই বায়াসিংটা দেওয়ার ফলে এই ট্রানজিস্টর দিয়ে আসলে কারেন্টটা
প্রবাহিত হয় কিভাবে। ওকে, তো প্রথম এই যে তোমার হচ্ছে ইনপুট প্রান্ত যদি দেখো ইমিটার থেকে বেস, তাহলে এই প্রান্তটা কাজ করে। এখানে আমার এই দুইটা বায়াসিং দেওয়ার উদ্দেশ্য কি, দুইটা বায়াসিং দেওয়ার ফলে এই দুইটা জাংশন ভাঙবে দুইবারে। একটা বায়াসিং দিয়ে আমরা যখন আমরা ডায়োড আঁকছিলাম তখন কি একটা বায়াসিং দিয়েছিলাম, ফরওয়ার্ড বায়াসে জাংশন ভেঙে গেছিল, রিভার্স বায়াসে জাংশন ভাঙে নাই, ডিপ্লেশন লেয়ার বেড়ে গেছিল। হ্যাঁ, কিন্তু তোমার ট্রানজিস্টরে দুই ধরনের বায়াসিংই কিন্তু তোমাকে দিতে হয়। হ্যাঁ, প্রথম জাংশন ভাঙার জন্য ফরওয়ার্ড বায়াস দিতে হয়, দ্বিতীয় জাংশন ভাঙার জন্য রিভার্স বায়াস দিতে হয়। কিভাবে আসলে হয় এটা একটু দেখার চেষ্টা করি আমরা। ওকে, তো প্রথম জাংশনটা ভাঙে সেম টু সেম ডায়োডের মতোই। হ্যাঁ, ডায়োডের মতো কিভাবে জাংশনটা ভাঙে দেখো, ফরওয়ার্ড বায়াস বন্ধুর মতো কাজ করে। এখানে আছে কি নেগেটিভ, এই নেগেটিভ থেকে এখানে নেগেটিভ যায়, নেগেটিভ চার্জ এদিক দিয়ে প্রবাহিত হয়। এই যে চার্জ প্রবাহিত হওয়া মানে কি কারেন্ট প্রবাহিত হওয়া। হ্যাঁ, কারেন্টটা কি সময়ের সাপেক্ষে চার্জের পরিবহন। হ্যাঁ, চার্জ প্রবাহের হার, চার্জ প্রবাহের হারকেই আমরা কি বলে থাকি, চার্জ প্রবাহের হারকেই কিন্তু আমরা কারেন্ট বলে থাকি। তো এই যে আমি এখানে ভিবিই যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজটা যখন বাড়াচ্ছি তখন এই দিক দিয়ে একটা চার্জ ফ্লো হচ্ছে, চার্জ ফ্লো হওয়া মানে কারেন্ট ফ্লো হচ্ছে, সেই কারেন্টটাকে আমি ডিনোট করতেছি আইই দ্বারা। আইই মানে হচ্ছে ইমিটার কারেন্ট, এই কারেন্টটাকে আমরা বলছি ইমিটার কারেন্ট, যেটা হচ্ছে এই ভোল্টেজটা বাড়ার কারণে এদিকে ফ্লো হচ্ছে এবং এখানে গিয়ে অনেকগুলো নেগেটিভ চার্জ কিন্তু জমা হচ্ছে। এখানে কি জমা হচ্ছে, নেগেটিভ চার্জ, অনেকগুলো নেগেটিভ চার্জ জমা হচ্ছে। নেগেটিভ চার্জ জমা হওয়ার ফলে কি হচ্ছে, যেহেতু ফরওয়ার্ড বায়াস কি করে, বন্ধুর মতো কাজ করে, অর্থাৎ ধাক্কা দিয়ে আরে আজকে তোকে সাহস করতেই হবে, আজকে গিয়ে কিছু বলতেই হবে তোকে। তো এখানে যেহেতু আমরা নেগেটিভ চার্জকে মেয়ে হিসেবে কল্পনা করছিলাম, তো এখানে যখন ভিবি বাড়াবো, নেগেটিভ চার্জের পরিমাণ বাড়াবো, এখানেও নেগেটিভ জমা হচ্ছে। আর এই এন টাইপে তো নেগেটিভ আসেই, তারা কি করতেছে, এই নেগেটিভ চার্জগুলো এনকে ধাক্কা দিচ্ছে পি এর দিকে যাইতে। নেগেটিভ এই ভোল্টেজটা যত বাড়াচ্ছি তখন কি হচ্ছে, এই নেগেটিভগুলা এই এনগুলোকে ধাক্কা দিচ্ছে পি এর কাছে যাইতে, অর্থাৎ এই জাংশন 1 ভাঙতে চাচ্ছে। সেমভাবে এই প্রান্ত দেখো, এই প্রান্ত থেকেও পজিটিভ চার্জ জেনারেট হচ্ছে, পজিটিভ চার্জ জেনারেট হচ্ছে এবং এখানে পজিটিভ চার্জ অনেকগুলো জমা হচ্ছে। চার্জ জেনারেট হওয়া মানে কি কারেন্ট ফ্লো হওয়া, এদিক দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টকে আমরা বলছি আইবি বা বেস কারেন্ট। এদিক দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটাকে আমরা বলছি আইবি বা বেস কারেন্ট। ওকে, তো এখান দিয়ে যে চার্জগুলো যাচ্ছে পজিটিভ চার্জ এখানে গিয়ে জমা হচ্ছে। এখানে কি আছে ভাই, এখানে আছে পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর পজিটিভ চার্জ দ্বারা আকর্ষিত হয় না বিকর্ষিত হয়, অবশ্যই কি হবে, বিকর্ষিত হবে। অর্থাৎ এও ঠেলা দিবে এই পাশে এনের দিকে যাইতে, ছেলেগুলো ঠেলা দিবে, যা আজকে কিছু বলেই দে ওরে এইদিকে যাইতে। তো এই দিক থেকে ঠেলতেছে এই পজিটিভ চার্জ, আবার পিকে ঠেলতেছে এনের দিকে যাইতে। তো ঠেলাঠেলি যখন 0.7, যদি সিলিকন তৈরি ট্রানজিস্টর হয় তাহলে 0.7 বায়াসিং ভোল্টেজটা বাড়ানোর পরেই এই জাংশন ওয়ানটা কিন্তু ব্রেক করবে, অর্থাৎ এই এনগুলা পি এর দিকে যাওয়া শুরু করবে এই জাংশন 1 ভেদ করার ফলে। এই এনগুলা কোথায় যাবে, পি এর দিকে যাওয়া শুরু করবে, যেরকম ডায়োড কাজ করতো সেরকমই। ওকে, তো এই এনগুলা পি এর দিকে যাইতেছে। হ্যাঁ, কিন্তু এখন এই জাংশন 2 তো আর ভেদ করতে পারতেছে না, বা জাংশন 2 ভেদ করার মতো শক্তি সে এখনো পায়নি। এই জাংশন 1 এই ভিবি দ্বারা সে জাংশন 2 ভেদ করার মতো শক্তি অর্জন করতে পারেনি। এজন্য আমার কি দরকার হবে, আর একটা বায়াসিং এর দরকার হবে, সেটা হচ্ছে বেস থেকে কালেক্টর রিভার্স বায়াস। তো রিভার্স বায়াস কিভাবে কাজ করে, তোমার এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, পজিটিভের সাথে নেগেটিভ দিব, নেগেটিভের সাথে আবার পজিটিভ দিব। এর ফলে এই ভিবিসি যখন বাড়াবো তখন এখান থেকে নেগেটিভ চার্জ ক্যারিয়ার এইদিকে যাবে, এখান থেকে নেগেটিভ চার্জ ক্যারিয়ার এইদিকে যাবে, আর এই দিক থেকে পজিটিভ চার্জ ক্যারিয়ার এখানে গিয়ে জমা হবে। দেখো তাহলে ঘটনাটা কি ঘটছে, এই পাশের ঘটনা তো বুঝছো, এখানে নেগেটিভ চার্জ জমা হওয়ার কারণে এই নেগেটিভগুলো এই পাশে যাইতে বলতেছে, আর এখানে পজিটিভ চার্জ জমা হওয়ার কারণে এই পজিটিভগুলোকে এই পাশে যাইতে বলতেছে।
এইগুলো এই পাশে গেলে আর এইগুলো এই পাশে আসলেই কারেন্ট ফ্লো হবে জাংশন 1 এর ভিতর দিয়ে। তো জাংশন 1 এর ভিতর দিয়ে শুধু কারেন্ট ফ্লো হলে চলবে, জাংশন 2 এর ভিতর দিয়েও কারেন্ট ফ্লো হইতে হবে। এই জন্য এই জায়গায় আমরা রিভার্স বায়াস প্রদান করছি। রিভার্স বায়াস প্রদান করার ফলে কি হচ্ছে দেখো, রিভার্স বায়াস প্রদান করার ফলে এই যে এখানে গিয়ে কিছু এন জমা হচ্ছে। রিভার্স বায়াস কিসের মতো কাজ করে? শত্রুর মতো কাজ করে না? হ্যাঁ, কিন্তু আসলে তোমার ট্রানজিস্টরে শত্রুর মতো কাজ করে না, লিটারেলি সে বন্ধুর মতোই কাজ করে। এখানে এন জমা হইলে কি হয়, এই এনগুলা এই পিদেরকে ডাকে যে তোরা ওইদিকে যাওয়ার দরকার নাই, তুই আয় আমার সাথে, এদিকে চলে আয়, এই জায়গাটা ফাঁকা কর, কারণ এই জায়গাটা ফাঁকা করলেই এই এনটা এদিকে যাইতে পারবে, তাই না? যখন আমি এই জায়গায় পজিটিভ চার্জ ক্যারিয়ারের পরিমাণ কমাবো অথবা রিঅ্যাক্টিভ, হ্যাঁ, রিকম্বিনেশন যেগুলো হয়ে গেছে, রিকম্বিনেশন বলতে কি বোঝায়, এই এনের সাথে এই জাংশন ভেদ করার ফলে এই নেগেটিভের চার্জের সাথে পজিটিভ চার্জ এক জায়গায় হয়ে নিষ্ক্রিয় হয়ে গেছে, তারা আর কারোর সাথে বিক্রিয়া করবে না। তো তারাই তো জঞ্জাট সৃষ্টি করে, ডিপ্লেশন লেয়ারের পরিমাণ বাড়ায় দেয়। এজন্য ওই রিকম্বিনেশন চার্জগুলোকে সে টেনে এদিকে নিয়ে আসে, সেই পজিটিভ চার্জগুলোকে টেনে এদিকে নিয়ে আসছে নেগেটিভ। আর হচ্ছে এখানে দেখো এই পাশে যেহেতু পজিটিভ আছে কিন্তু এই প্রান্তে নেগেটিভ, এই পজিটিভ বা ছেলেগুলো জমা হচ্ছে এই মেয়েদেরকে খালি করতে। যখন এখানে পজিটিভ হালকা হয়ে যাবে এই নেগেটিভের দ্বারা এবং এই নেগেটিভ থেকে এইদিকে কিছু সরে যাবে এই পজিটিভগুলোর দ্বারা, বিপরীতধর্মী চার্জ কী করে, পরস্পরকে আকর্ষণ করে। ইকুয়াল চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার, হ্যাঁ, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, আমি বলছি কি, ইকুয়াল চার্জ ডিস্ট্র্যাক্ট বা অপোজ ইচ আদার, হ্যাঁ, কি বলে, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। পজিটিভ অলওয়েজ কি করবে, ডিস্ট্র্যাক্ট করবে বা অপোজ করবে। আর হচ্ছে ইকুয়াল চার্জ ডিস্ট্র্যাক্ট অর oppose each other and opposite charge attract each other, হ্যাঁ, অপোজিট চার্জ কি করবে, একে অপরকে আকর্ষণ করবে। তো এখানে আছে নেগেটিভ আর এখানে আছে পজিটিভ, সে কিছু নেগেটিভকে এইদিকে সরাই নিয়ে আসবে। তো এই দিকে যদি কিছু নেগেটিভকে সরাই নিয়ে আসে তাহলে এখানে ল্যাক অফ নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ চার্জের শূন্যতা তৈরি হবে। এখানে পজিটিভ চার্জের শূন্যতা তৈরি হইলো, এখানে কিছু নেগেটিভ চার্জের শূন্যতা তৈরি হইলো, তার মানে এখানে কিছু ফ্রি স্পেস আছে, হ্যাঁ। আর এই ভোল্টেজও তখন কিন্তু আমি থামাইনি, এই ভোল্টেজ ক্রমাগত বাড়াচ্ছি। এর ফলে কি হচ্ছে, সে জাংশন 1 অলরেডি ভেদ করে ফেলছে। ভেদ করে যখন এই নেগেটিভ চার্জগুলা এখানে চলে আসছে, হ্যাঁ, আরও ভোল্টেজ বাড়াচ্ছি, আরও নেগেটিভ চার্জ এখানে চলে আসতেছে। তো এক সময় ভোল্টেজ বাড়াতে বাড়াতে এই নেগেটিভগুলো টেনে আনার সাথে সাথে এই নেগেটিভগুলাও এই পজিটিভগুলা এর ভিতরে ঢুকে যায়, এর ভিতরে ঢুকে যায় আর কি করে, এই নেগেটিভগুলাকেও টানে। সে শুধু এই নেগেটিভগুলোকে টানে না, এই নেগেটিভগুলোকেও টানে, হ্যাঁ। আর হচ্ছে এখানে যে নেগেটিভগুলো আছে সেই নেগেটিভগুলা এখানে আগে যে পজিটিভগুলো ছিল সেই পজিটিভগুলোকে তো বাইর করে নিয়ে আসছেই, এবং এই পাশের যে নেগেটিভগুলো এখানে আসছিল সেই নেগেটিভগুলোকেও আবার ধাক্কা দিয়ে পাঠাই দিচ্ছে যে তোরা সর, হ্যাঁ, তোরা সর, আমার বরকে আমার কাছে দিয়ে দে এবং তোরা সরে যা। তাহলে এই নেগেটিভ চার্জগুলো কি করে, এই পজিটিভগুলোকে একটু কাছে নিয়ে আসে, যেটাকে আমরা আইবি কারেন্ট বলি। অল্প পরিমাণ নিয়ে আসে, খুব বেশি নিয়ে আসে না, হ্যাঁ। এই আইবি কারেন্টের পরিমাণ ধরলাম আমি 1%, আর হচ্ছে এই আই কারেন্টের মান ধরো 1% না 5% আমরা ধরলাম। এই আই কারেন্টের মান আমরা ধরলাম 95%, 95%, হ্যাঁ। তো আমি 95%, ওকে, হ্যাঁ। তো এর ফলে কি হয়েছে, আমরা কি বলছিলাম, নেগেটিভ রিভার্স বায়াস। তো রিভার্স বায়াস কি করতেছে, এই নেগেটিভগুলা এই পজিটিভগুলাকে অল্প পরিমাণ 5% পরিমাণ নিয়ে আসতেছে, এবং এই নেগেটিভগুলো যেগুলো এখানে চলে আসছিল জাংশন 1 ভাঙার ফলে সেই নেগেটিভগুলো কিন্তু এই পাশে, এই নেগেটিভগুলোকে ঠেলে ওই পাশে পাঠিয়ে দিচ্ছে যে তোরা সর এখান থেকে, হ্যাঁ। আর এই পজিটিভগুলো কি করতেছে, এই নেগেটিভগুলো দুইটা কাজ করতেছে। একটা হচ্ছে প্লাসকে নিয়ে আসতেছে যেটা 5%, আর হচ্ছে এই নেগেটিভগুলো যেটা এখানে আসছিল সেগুলোকে ধাক্কা দিচ্ছে, দুইটা কাজ। আর এই পজিটিভগুলো দুইটা কাজ করতেছে, একটা কাজ কি, এই নেগেটিভগুলোকে সরিয়ে এইদিকে প্রবাহিত করতেছে।
যার ফলে এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। ফাঁকা হওয়ার ফলে কি কিছু পরিমাণ পজিটিভ কিন্তু এখানে ঢুকে পড়তেছে। ঢুকে পড়ার ফলে এই পাশে যেই তোমার হচ্ছে নেগেটিভগুলা এই নেগেটিভকে ধাক্কা দিচ্ছিল, তারা এই সুযোগটা নিছে, এই পজিটিভগুলো সেই সুযোগটা নিয়ে বলতেছে আরে তোমাকে তো আসতেই বলতেছে, তুমি চলে আসো আমার কাছে। এই নেগেটিভগুলো এই পজিটিভের কাছে চলে আসতেছে, যার ফলে জাংশন টুও একসময় ভোল্টেজ বাড়াইতে বাড়াইতে জাংশন টুও ভেঙে যায় এবং এন থেকে পিতে এবং পি থেকে এনে কারেন্ট ফ্লো হয় এবং পুরো ট্রানজিস্টরের মাধ্যমে একসময় কারেন্ট ফ্লো হয়। তুমি যদি শুধু ইনপুটে ফরওয়ার্ড বায়াস দিয়ে রাখো, এখানে কোনো বায়াস না দাও, তাহলে জীবনে এন থেকে পি পর্যন্ত কারেন্ট ফ্লো হবে, কিন্তু পি থেকে এনে আর কারেন্ট আসবে না। তো যখন এখানে আবার রিভার্স বায়াস দিবা, তখন এন থেকে পিতে কারেন্ট ফ্লো হইলো এটার কারণে, আবার পি থেকে এনে কারেন্ট ফ্লো হবে হচ্ছে এই রিভার্স বায়াসের কারণে। আলটিমেটলি এন পি এনে পুরোটা ট্রানজিস্টরেই কিন্তু কারেন্ট ফ্লো হবে। তো কারেন্টের মান তুমি এখানে যত বাড়াবা, সরি এখানে কি করবা, ভোল্টেজের মান তুমি এখানে যতই বাড়াবা, এখানে ভোল্টেজের মান যতই বাড়াবা ততই কিন্তু এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে। তুমি ভোল্টেজ বাড়িয়ে কমিয়ে এই ডিভাইসের কারেন্টকে কিন্তু তুমি কন্ট্রোল করতে পারো। ভোল্টেজ বলতে তুমি বায়াসিং, এটা কি রিভার্স বায়াস, এটা ফরওয়ার্ড বায়াস, বায়াসিং কমায় বাড়ায়া এই ট্রানজিস্টরের কারেন্ট ফ্লো বা কারেন্ট প্রবাহকে নিয়ন্ত্রণ করা যায়। নিয়ন্ত্রণ করা যায়। হ্যাঁ, তুমি এই বায়াসিংটা কমায় দাও, এই দিক দিয়ে কারেন্ট ফ্লোয়ের পরিমাণ কমে যাবে। এই বায়াসিংটাও কমায় দাও, এই দিক দিয়ে কারেন্ট ফ্লোয়ের পরিমাণটা আরও রিডিউস হয়ে যাবে, আরও কমে যাবে। হ্যাঁ, আর বায়াসিং যত বাড়াবা তত এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে। এই জন্য ট্রানজিস্টরকে বলা হয় কারেন্ট কন্ট্রোল ডিভাইস। হ্যাঁ, কারেন্ট কন্ট্রোল ডিভাইস কেন বলা হয়? কারেন্টকে কন্ট্রোল করা যায় ট্রানজিস্টরের মাধ্যমে, কারেন্ট প্রবাহকে আমি কন্ট্রোল করতে পারি। ওকে, তো এই দিক দিয়ে যে কারেন্টটা আলটিমেটলি ফ্লো হলো সেটাকে বলা হচ্ছে আইসি কারেন্ট, যেটা হচ্ছে 100%। অর্থাৎ তোমার এই কারেন্টটা ইমিটার থেকে আসছে, এই কারেন্টটা হচ্ছে বেস থেকে গেছে। এই দুইটা কারেন্ট এক জায়গায় হয়ে কিন্তু আলটিমেটলি কালেক্টর দিয়ে পাইছে। অর্থাৎ এই কালেক্টরে তোমার আউটপুটটা থাকে। হ্যাঁ, তো আমরা সেই লজিকে, এখানে কোনো ইকুয়েশন নাই, সেই লজিকে আমরা বলতে পারি আইসি ইকুয়ালস টু আইই প্লাস আইবি। হ্যাঁ, অর্থাৎ ইমিটারে যে 95% কারেন্ট, সেই কারেন্টও এদিকে যায় এবং বেসে যে 5% কারেন্ট, সেই কারেন্টও কিন্তু এদিকেই যায়। হ্যাঁ, দুইটা কারেন্ট এক জায়গায় হয়ে আমরা আইসিতে পাই, এই জন্য এই দুইটা কারেন্টের যোগফলকে আমরা কালেক্টর কারেন্ট বলতে পারি। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় আইসি ইকুয়ালস, এটাও একটা ট্রানজিস্টরের ইউনিভার্সাল সূত্র। কালেক্টরের কারেন্ট হচ্ছে ইমিটার এবং বেস কারেন্টের যোগফল, আইসি ইকুয়ালস টু আইই প্লাস আইবি। তো আমরা তিনটা টপিক কভার করলাম। একটা হচ্ছে ট্রানজিস্টরের বায়াসিং কিভাবে করা হয়, কিভাবে বায়াস দেওয়া হয়। যদিও এই জায়গাটা হিজিবিজি লাগতেছে, যদি শুরু থেকে ধীরে ধীরে ঠান্ডা মাথায় বুঝো তাহলে আর হিজিবিজি লাগবে না। আমি বোঝানোর জন্য এগুলো হিজিবিজি করছি আর কি। হ্যাঁ, তো বায়াসিংটা বুঝলাম আমরা, যে বেস ইমিটার ফরওয়ার্ড দেওয়া হয়, বেস কালেক্টর রিভার্স বায়াস দেওয়া হয়। এরপরে কি বুঝলাম আমরা? এরপরে কারেন্ট প্রবাহ কৌশল বুঝলাম। যখন আমরা ফরওয়ার্ড বায়াস দিব তখন জাংশন 1 ভেদ করবে, যখন রিভার্স বায়াস দিব তখন জাংশন 2 ভেদ করবে বা ব্রেক করবে। এর মাধ্যমে, এই দুই বায়াসের মাধ্যমে কিন্তু এনপিএনে কারেন্ট ফ্লো হবে। এরপর 3 নাম্বার যে এটা শিখলাম সেটা হচ্ছে, এখানে 95% কারেন্টও এদিকে যাচ্ছে, এখানে বেজের 5% কারেন্ট, আলটিমেটলি দুইটা যোগ হয়ে আমরা কালেক্টরে পাই। এই জন্য আইসি ইকুয়ালস টু আমরা আইই প্লাস আইবি বলতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে এই তিনটা টপিকই মূলত হচ্ছে ষষ্ঠ অধ্যায় গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে কোশ্চেন আসতে পারে একটা, সেটা হচ্ছে ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহ কৌশল রচনামূলক হিসেবে, তারা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত আসেই। হ্যাঁ, তো এই অধ্যায়গুলো ইম্পর্টেন্ট 7, 8, তো এগুলো আমরা পড়ার চেষ্টা করব। আমরা নেক্সট ক্লাসে ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। যদি এই ক্লাসে কোনো টপিক না বুঝো অবশ্যই গ্রুপে জানাবা অথবা ত্রিপলি একাডেমি পেজে জানাবা। তো ভালো থাকো, তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে।